নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সাথে। আমরা এই চ্যানেলে প্রথম মানুষের ভাষায় প্রথম গত দুটি এপিসোড আগে জানিয়েছিলাম যে রাজ্যে এসআইআর পর্ব যদি সঠিকভাবে সঠিক সময়ে শেষ হতে না পারে তাহলে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী একদম প্রথম থেকে যেটা বলেছিলেন যে একটা সাংবিধানিক সংকট অটোমেটিক তৈরি হবে এই সময়সীমার জন্য, এবং ঠিক সময় মতো যদি ভোটের নোটিফিকেশন না হতে পারে তাহলে রাজ্যে ঠিক সময় মতো ভোট হতে পারবে না, এবং ঠিক সময় মতো ভোট না হতে পারলে রাজ্যে ঠিক সময় মতো বিধানসভা গঠন হতে পারবে না এবং অটোমেটিক রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যেতে পারে। এবং তৎপরবর্তীতে যেটি আরো বেশি দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বিভিন্ন জায়গাতে যে তাণ্ডব লীলা চলছে, বিভিন্ন ধরনের অসঙ্গতির খবর পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে শাসক দল তাদের যে বাধা দান বলতে পারা যায় সেই সমস্ত ঘটনাগুলির মাধ্যম দিয়ে আরো বেশি করে সংশয়ের মুখে পড়ে যাচ্ছে এই গোটা এসআইআর প্রক্রিয়া। একই সঙ্গে নির্বাচন কমিশন আজকে কি দেখা গেল, তারা চিঠি দিয়ে জানিয়েছিল যে রাজ্য সরকারকে, প্রিন্সিপাল সেক্রেটারিকে সময় বেঁধে দিয়েছিলেন যে এসআইআর প্রক্রিয়াতে সুপ্রিম কোর্ট নির্দেশিত যে বিধিগুলো দেওয়া হয়েছে সেই বিধিগুলো প্রত্যেকটি পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে বা হিয়ারিং কেন্দ্রগুলোতে যেন টাঙিয়ে দেওয়া হয় ঠিক সময় মতো। এবং তারা এও জানিয়েছিলেন চিঠি তার আগে যে চারজন আধিকারিক এইআরও এবং ইআরওর বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছিল, এফআইআর করতে বলেছিলেন, সেটি যেন অবিলম্বে করা হয়। এবং গত ফারাক্কাতে যে বিডিও অফিসে যে তাণ্ডব লীলা চলেছিল তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলেন এবং সেখানকার বিধায়ক মনিরুল ইসলামের এগেনস্টে এফআইআর পর্যন্ত করতে বলেছিলেন, যদিও সেই সময়সীমা প্রায় অতিক্রান্ত। আমরা এখনো পর্যন্ত জানি না যে এইগুলির বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে কি না। কিন্তু সারাদিন যা ঘটলো, অসংখ্য ক্লিপিং আপনারা দেখেছেন, সেই ক্লিপিংগুলো অতিরিক্ত করে দেখিয়ে এই এপিসোডের সময়কে দীর্ঘায়িত করব না। কিন্তু কোন দিকে যাচ্ছে রাজ্য আসুন দেখা যাক। সবটাই আপনাদেরকে দেখাবো। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার এক্স হ্যান্ডেলে দেখতেই পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক 7 ঘন্টা আগে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং এটি সুপ্রিম কোর্টের উনি যেটা লিখেছেন যে এই ঘটনাটি এসআইআর হিয়ারিং এর ক্ষেত্রে ঘটেছে। আমি তার পোস্টটি বিস্তারিতভাবে পড়ছি না এখানে, কিন্তু এখানে দেখাতে চাইছি যে এসআইআর হিয়ারিং অ্যাট ইটানগর হাই স্কুল ইন ইটানগর ব্লক অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এটা শুভেন্দু অধিকারী মহাশয় এটা পোস্ট করেছেন, এই ভিডিওটা দেখুন। আপনারা দেখলেন একটি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে একই ঘটনা কিন্তু এরকম ভাবে ঘটেছিল ফারাক্কাতে। সেখানে এই তৃণমূল বিধায়কের তিনি যা মুখে যে তার মুখে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটা নির্বাচন স্বাধীন করেছি, আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় মনিরুল ইসলাম আগে গুলি খাবে।
অবিচারিত নির্বাচন কমিশনার বিচারিত করছে ধর্মনিরীকরণ দিয়ে। আমার কাছে রিপোর্ট আছে, হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, আমার কিছু লাগবে না। আর যখনই রহিম বলছে আর কিছু বলছে, ওর 14 গোষ্ঠী লাগবে না। তবে তোমার 7টা ছেলে আছে, তোমার বাপের পরিচয় দাও। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখান কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এইটি আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহ না পাই, এই যে ধর্ণা লাগলো, একটু কাগজ আমরা দেখাবো না। মরতে রাজি আছি, তারপর বিএলও নোটিশ ধরানো হচ্ছে, নোটিশ ধরানো হচ্ছে। সাধারণ মানুষ কি খাবে? কোথায় মাধ্যমিক পাস করবে? এখানে দ্বিচারিতা চলছে। মানুষের জন নিয়ে তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। তুমি আমার ওই 1986-82 উমুক তুমুকের দলিল চাইছো, হ্যান চাইছো। তারপরে 7টা ছেলে পিলে আছে, তোমার বাপকে পূরণ করবে, তোমার একটা বাপ কিনা। এই বিচারিতা নির্বাচন কমিশন আমরা মানছি না, মানবো না। আমরা দেখলাম যে জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? কেমন কথা বলছেন এখানে? সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে। এবং এর পরেই যে ঘটনাটি ঘটলো, এবং সেটা সবাই দেখেছেন টিভির পর্দায়, এবং আমি এর পরে অংশটি বলছি, আগে এই অংশটা দেখুন। রামের যখন নাম শুনছে, কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই মাননীয় বিধায়কের কথা বা এই ধরনের কথাবার্তা যারা বলছেন এবং এই ধরনের কাণ্ডক্রিয়া যারা চালাচ্ছেন, তাতে করে দুটো প্রশ্ন উঠে আসে। এটা করে কি এসআইআর প্রক্রিয়া ঘেঁষতে দিয়ে লাভটা কি হবে? রাজ্য সরকারেরই বা লাভ কি হবে, বা তৃণমূল কংগ্রেসের নিজস্ব সেই দিক থেকে দেখতে গেলে তাদেরই বা লাভ। তারপর এই প্রক্রিয়া যদি ঘেঁষতে যায়, সেক্ষেত্রে রাজ্য বিজেপি সভাপতি তিনি আজকে একটা কথা বলেই রেখেছেন, একটু পরেই আপনাদের সেটা দেখাচ্ছি। কিন্তু মাননীয় উচ্চ আদালত তারা তো এই প্রক্রিয়াতে কোন ডকুমেন্ট দেখাতে হবে, কিভাবে দেখাতে হবে, এগুলো নিয়ে আর কোন রকম আপত্তির জায়গা রাখেন। আদালতের রাস্তা তো খোলা আছে, এবং অসংখ্যবার সকাল হলেই আদালতে ছুটে যান অনেকে, উচ্চ আদালতে ছুটে যান অনেকে, এবং এখানে গিয়ে যদি কোনো চ্যালেঞ্জ করবার থাকে, এই প্রক্রিয়াটা যদি ভুল হয়, এই ডকুমেন্টগুলো যদি ভুলভাবে নেওয়া হয়, এবং নির্বাচন কমিশনের এই পদ্ধতির মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে তার জন্য তো আদালতের রাস্তা খোলাই ছিল। এবং একাধিকবার এসআইআর নিয়ে আদালতে যাওয়ার পর, সুপ্রিম কোর্টে যাওয়ার পর, সেখানে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট অবজারভেশন দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে নির্বিঘ্নে এসআইআর প্রক্রিয়া সমাপন করতে হবে এবং যথেষ্ট পরিমাণে ম্যান পাওয়ার দিতে হবে তার জন্য, এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এখানে দ্বিচারিতা চলছে, ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশন আশা করি তারা ভাবছেন যে এই যারা এই কাজটা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, যে বিএলও সহ তাদের পরিকাঠামোর মধ্যে যে কর্মীরা, তাদের নিরাপত্তাটা কোথায় এবং জনগণের নিরাপত্তা, এটা কিন্তু ইলেকশন কমিশনকেও নিশ্চিত করতে হবে। কিন্তু এই সমস্ত পরিস্থিতির পরে যেটা যে রাজ্যের এই মুহূর্তে বিরোধী দলের দলের সভাপতি, রাজ্য বিজেপি সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি আজকে কি বললেন? নো ভোট, নো এসআইআর, নো ভোট, যেটা আমি আগের দিনও বলেছিলাম অন্য শোতে, যে শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি ঠিক কি বললেন আজকে প্রেস কনফারেন্সে, সেটা শুনেন। জিহাদিদের নাম, রোহিঙ্গাদের নাম, মৃত ভোটারদের নাম, ভো ভোটারদের নাম রেখেই তারা নির্বাচনে যাবে।
তো সেক্ষেত্রে একজন প্রতিমন্ত্রী সেটা দলের দায়িত্বই পালন করছে, এটা আশ্চর্যের কিছু হওয়ার নেই। নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ আপনারা শুনলেন, করতে আর একবার হবে। শোনাচ্ছি আপনাদেরকে। আমাদের বিএল নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলএ টুরা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে, যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে। আজকে যেভাবে বহু পরিচিত নাম, যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে, কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। যদিও এই অংশটা আপনাদেরকে আর একবার শোনাই। আমাদের দলেরও আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে এর পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের পরিচিত নাম, যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে, কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছে। যদিও প্রসেসটা মসৃণ। আমাদের দলেরও পদ্মভূষণ স্বপন দাশগুপ্ত, তিনিও গিয়েছিলেন শুনানিতে। একজন ক্রিকেটারকে দেখলাম, মোহাম্মদ সামি, তিনি খুব সুন্দর কথা বললেন, বেশ ভালো লাগলো। যেটা দেশের জন্য হচ্ছে, আমি এসেছি, কোথাও কোনো সমস্যা হয়নি, প্রত্যেকটা মানুষকে আসতে হবে, কিন্তু যেভাবে এই বৃদ্ধ মানুষজনকে হয়রানি করতে হচ্ছে, এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস, এবং এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। শুনলেন, খুব পরিষ্কার বক্তব্য। সেটা এই যে বৃদ্ধ মানুষরা হয়রান হচ্ছেন, এটার জন্য তিনি তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন। তার দায় কি নেই? তার কারণ কি? খুব সহজভাবে একটা প্রসঙ্গ রাখছি। সেটা হচ্ছে যে এসআইআর এর সহায়তা শিবির তৃণমূল কংগ্রেস করেছিল যখন প্রথম এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়। তাহলে সেই ফর্মগুলো যখন ফিল আপ করা হয়েছিল, আমার তখনই মনে হয়েছিল যে এই ফর্মগুলো আদৌ যারা ফিল আপ করছে তাদের কতটা জ্ঞান আছে, সেটা কতটা ঠিকভাবে ফিল আপ হচ্ছে। অনেক ক্ষেত্রেই তো একটা বানান ভুল লিখে দিলে সেই ফর্মে, বা একটা কলামের পাশে যদি ঠিক তথ্য না লেখা হয়, তাহলে তো সেই ফর্মটা সন্দেহের তালিকায় চলে যাবে, সেটা তো আপলোড হয়ে যাবে। কটা গরিব মানুষ এবং কজন খুব পারদর্শী মানুষ আছেন যে সেইটাকে আরেকবার চেক করে নিয়ে তারপর সেটা বিএলএর কাছে জমা দিচ্ছেন। কারণ একবার ফিল আপ করা হয়ে গেলে সেখানে কিন্তু বিএলএরও আর কিছু করার থাকছে না। এই বিএলএ যদি সেটা ফিল আপ করে পাঠায়, তাহলে বিএলএরও কিন্তু আর কিছু করার থাকছে না। বা এছাড়া যে সহায়তা শিবিরগুলো করা হয়েছিল, সেখানে প্রচুর মানুষ বসে এই ধরনের ফর্ম ফিল আপ করেছিলেন, এবং সেখানেই তো আসল গন্ডগোলটা পাকিয়ে গেল। কতটা ফর্ম কে কতটা নিখুঁতভাবে মানে ফিল আপ করতে পারলেন মশাই, আর তাদের যোগ্যতাগুলো কে পরীক্ষা করে দিল? তাহলে কি এটা মানে আগাম যেচে বিপদটাকে ডেকে আনা হলো না? এবং এখানে এই মাননীয় সমীপ ভট্টাচার্য মহাশয় এক্ষুনি যেটা বললেন, যে বহু মানুষের, বহু পরিচিত মানুষের এরকম নোটিশে ডাক আসছে, সেই অসঙ্গতির কারণে, এনুমারেশন ফর্মের অসঙ্গতির কারণে কি, এবং সেই দায়টা রাজ্য সরকারের কথা বলছি না, কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই যে সহায়তা শিবির বা এই ধরনের ভুল তথ্য আপলোড হয়ে যাওয়া, এগুলো তো পিছনে আছেই। এছাড়া সাধারণ মানুষও অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেছেন, তার ফলবশত লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাক পেয়েছে। আমার নিজেরও ডাক এসেছিল, এরকম বহু মানুষের ডাক আসছে, এবং গিয়ে ডকুমেন্টটাকে সাবমিট করা। কিন্তু এর সঙ্গে নির্বাচন কমিশনের
একটা দায়িত্ব থেকে যায়, যেটা নিয়ে এই চ্যানেলে বারবার সরব হয়েছি। নির্বাচন কমিশন কেন গাইডলাইন ভিডিও বারবার করে বলছি বিভিন্ন রকমের চ্যানেলে সেটা দেখাচ্ছে না, বিভিন্ন কাগজে সেটা পাবলিশ করছে না, যে এইভাবে করো বাপু, এইভাবে করলে তোমার ঠিক হবে। ঠিক এই জায়গাটা যতবার চেঁচিয়েছি, যতবার বলেছি, এই চ্যানেলেই বারবার এই প্রসঙ্গ বলেছি যে ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া আছে বিভিন্ন রকম, কিন্তু নির্বাচন কমিশন তারও দায়িত্ব থেকে যায় যে সেটাকে ভালো করে মানুষের কাছে জানানো, বাংলা ভাষায় সুন্দর করে ভিডিও করে, হিন্দি ভাষায় ভিডিও করে জানানো যে এর এই এই ডকুমেন্ট এই ক্ষেত্রে লাগবে। তাতে মানুষের হয়রানি অনেক কম হতো। যদিও বিএলএদের সাহায্য করবার জন্য তারা করেছেন, কিন্তু এটা করলে আরো বেশি জিনিসটা গ্রহণযোগ্য হতো, যেটা অবশেষে নির্বাচন কমিশন এক্স স্যান্ডেলে সেটা করে তারা জানিয়েছেন কি, সেটা দেখুন। এই যে অনলাইনে কিন্তু এর আগেও এনুমারেশন ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু তার কোনো ভিডিও কি সাধারণ মানুষ দেখতে পেয়েছেন? কোনো ইউটিউবার তারা ভিডিও করে সেটাকে দিয়েছিলেন, কিন্তু সেই ইউটিউবারের বক্তব্যকে কেন, আমি ইউটিউবারদের কিন্তু কোনো অপমান করছি না, খারাপ কথা বলছি না, তারা চেষ্টা করেছেন সাহায্য করবার, কিন্তু প্রসঙ্গ হচ্ছে সেটা তো কোনো সরকারি গাইডলাইনের ভিডিও নয়। তাহলে সরকারিভাবে কেন ভিডিও প্রকাশ করা হয়নি? ফেসবুক এখন অনেকেই ব্যবহার করেন, ইউটিউব, টিভিতে কত বিজ্ঞাপন হয়, সরকারি বিজ্ঞাপনের মতো করে 2 মিনিট 3 মিনিট করে ওটা দেখানো যেত। অবশেষে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে নির্বাচন কমিশন জানালো যে ফর্ম অনলাইনেও আপলোড করা যাবে। সেখানে পরিষ্কার বিধিগুলো জানিয়ে দিয়েছে। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 26, হ্যাভ ইউ রিসিভ দ্য SIR হিয়ারিং নোটিস? নোটিস কি আপনি পেয়েছেন? আর ইউ টেম্পোরারিলি রিসাইডিং আউটসাইড দ্য স্টেট? আপনি কি বাইরে বাস করছেন? অথবা মাইগ্রেন্ট লেবার, যারা পারিযায়ী শ্রমিক, তারা বাইরে আছেন, তাহলে তাদের জন্য অনলাইন এটা ফিল আপ করবার জন্য একটা ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন। ইফ ইউ কারেন্টলি হ্যাভ ইউর মোবাইল, যদি আপনার মোবাইল থাকে, আমি সবার বোঝার জন্য বাংলা করে বলছি এটা, ইউ ক্যান সাবমিট দ্য SIR হিয়ারিং ডকুমেন্টস ইমিডিয়েটলি। যদি মোবাইল ফোন থাকে তাহলে তাতে সে ডকুমেন্টটাকে সাবমিট করতে পারবেন। আমি বলবো এতেও কি প্রশ্নচিহ্ন রয়েছে। এবার সেই স্টেপগুলো দেখিয়েছে যে HTTPS, এই যে ওয়েবসাইটটা আছে voters.eci.gov.in, এটা অথবা অ্যাপেও আছে, সেটা ভোটার্স অ্যাপ যেটা, সেটাতেও এইভাবে করা যায়। তাতে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যুড, মানে ওটাতে আগে লগ ইন করতে হবে, নিজের ফোন নাম্বার এপিক কার্ড দিয়ে ওটাকে আগে লগ ইন করতে হবে। লগ ইন করবার পরে সেটা কিন্তু এখানে দেখানো বলা নেই, যাই হোক লগ ইন করবার পরে এই হচ্ছে গ্যাপগুলো, ত্রুটিগুলো, অস্পষ্টতাগুলো, এইগুলো নির্বাচন কমিশনের খেয়াল দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। যাই হোক, এরপরে কি দেখুন, এরপরে রয়েছে নোটিস। ওখানে কিন্তু লগ ইন করলে যদি আপনার নোটিস আসে, সেখান থেকে নোটিসটাকে ডাউনলোড করা যায়। যেই সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিস এটা লেখা থাকে, লগ ইন ইউজিং ইউর মোবাইল নাম্বার, এটা পরে দিয়েছে, কিন্তু ওই কাজটা আগে করবার কথা। এন্টার ইউর এপিক নাম্বার অথবা নোটিস নাম্বার দিলে আবার একবার ওটিপি আসবে, ওটিপি আসবার পরে আপনার সামনে সেই ফর্মটা খুলে যাবে, এবং ওই এন্টার ইউর এপিক নোটিস রেফারেন্স নাম্বার অ্যান্ড ক্লিক অন সেন্ড ওটিপি বাটন ফর ভেরিফিকেশন, যেটা বললাম আবার ওটিপি আসবে, আপলোড অ্যান্ড সাবমিট দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস। কিন্তু সমস্যা কোথায় জানেন? এখানে যেটা বলা হচ্ছে যে সাবমিট ডকুমেন্ট, প্রথমে ওখানে থাকছে নিজের একটা ফিল্ড, যে SIR লাস্ট SIR এ ওখানে মানে নিজের যে ডকুমেন্টটা সেখানটায় দিতে হবে। নিজের ডকুমেন্টের মানে সামনের পিঠ এবং পিছনের পিঠ। আচ্ছা, সামনের পিঠ, অনেক ডকুমেন্টেরই সামনের পিঠ থাকে, পিছনের পিঠ দেওয়ার দরকার হয় না, ধরুন দেওয়া গেল। এরপরে আছে গ্র্যান্ডফাদার বা মানে কোনো রিলেটিভের ডিটেল, সেটারও সামনের পিঠ এবং পিছনের পিঠ। তারপর আছে 2002 এর এক্সট্রাক্ট লিস্ট, যেখানে আপনি যার সাথে ম্যাপিং করেছেন, আপনার বাবা হোক, মা হোক বা অন্য কোনো রিলেটিভ, তা ওই SIR লিস্টটাতে তার নাম যেখানটা আছে সেই ডকুমেন্টটা ওখানে আপলোড করতে বলা হয়েছে। তা আমি সূত্র মারফত, আমি তো সেখানটা উল্লেখ করছি না, এরকমই একজন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে এই যে সামনের পিঠ এবং পিছনের পিঠ আছে, তাহলে যিনি তার ডকুমেন্টটা আপলোড করছেন সেটা তো তিনি করতে পারলেন সামনের পিঠ এবং পিছনের পিঠ দিয়ে, কিন্তু
যার ম্যাপিংটা তিনি করছেন তার ডকুমেন্ট ওখানে আপলোড করবার জায়গাটা কোথায়? তখন তিনি বললেন যে না, প্রথম ফিল্ডে যেখানে সামনের পিঠ আছে সেখানে আপনার মানে নিজের ডকুমেন্টটাকে আপলোড করে দিতে হবে, আর ব্যাক সাইড যেটা আছে সেখানে যার ম্যাপিং করা আছে তার ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। যদিও এইটাতেও তিনি তো স্পষ্টভাবে কিছু জানাতে পারলেন না, বললেন না আমি স্পষ্টভাবে এটা জানাতে পারছি না আপনাকে। কাজে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো নির্বাচন কমিশনের দেখা উচিত ইমিডিয়েটলি দেখা উচিত। এবং এর সাথে যেটা বলতে চাইছি যে রাজ্য কি একটি অরাজক পরিস্থিতির মধ্যে পৌঁছে যাচ্ছে না? কেন এই কথাটা বলছি? তার কারণ এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে আর একটি বড় ঘটনা ঘটে গেছে, যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে কয়েকদিন আগে একটি প্রেস কনফারেন্সে ফোর্ট উইলিয়ামে আর্মি, জনৈক একজন আর্মি, তিনি সেটাকে আমরা জানি না তিনি কে, তার সম্পর্কে একটি সন্দেহজনক মন্তব্য করেন। এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আর্মির ইস্টার্ন কমান্ড সূত্র মারফত খবর এবং গণমাধ্যমে আছে, আমাদের মানুষের ভাষা পোর্টালেও আছে সেই খবর, যে আর্মির ইস্টার্ন কমান্ড রাজ্যপালের কাছে লিখিতভাবে মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ জানিয়েছেন। তার সঙ্গে আর কি আছে? তার সঙ্গে এই আর কয়েকদিন পরেই 3 তারিখে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার আবার হিয়ারিং আছে, এবং সেই হিয়ারিং এ কি হয় সেই দিকেও কিন্তু রাজ্যবাসী তাকিয়ে আছে। কাজে এই যে চতুর্দিক থেকে একটি পরিস্থিতি, তার মাঝখানে ইডির যিনি ডিরেক্টর তিনি কলকাতায় এসে হাজির হয়েছেন। কেন? তার আগে আর একটা খবর ছিল যে 200 জনের মতো, যে এটা সূত্রের খবর, 200 জনের মতো ইডি এবং সিবিআই অফিসিয়াল কলকাতার বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করছেন। হতেই পারে কোনো তদন্তের কাছে তারা এসেছেন, কিন্তু এই সমগ্র চিত্রটাকে যদি একভাবে দেখা হয় এবং তার পাশে যদি এই এসআইআর নিয়ে যে ঘটনাটা ঘটছে সেটাকে আপনি পাশে রাখেন, তাহলে কি দাঁড়াচ্ছে? এটাই দাঁড়াচ্ছে যে যদি স্বাভাবিকভাবে এই পরিস্থিতিটা এগোতে থাকে তাহলে এসআইআর তো ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। এবং মানে নির্বাচন কমিশন কি রাজ্যের জন্যে এবার যে সেন্ট্রাল ফোর্স হোক বা যেটা বলা হয় যে কেন্দ্রীয় বাহিনী, সেগুলো চেয়ে পাঠাতে বাধ্য হবেন, অথবা আবার আদালতে যেতে বাধ্য হবেন, অথবা এই এসআইআর পদ্ধতি ভেস্তে গেলে যেমন মাননীয় সমীর ভট্টাচার্য মহাশয় বললেন যে নো এসআইআর নো ভোট, মানে পরিচ্ছন্ন ভোটার তালিকা প্রকাশ না হলে ভোট করা যাবে না, তাহলে পরিস্থিতিটা কোন দিকে এগিয়ে যাচ্ছে রাজ্যের সামগ্রিকভাবে। এবং যারা এই গন্ডগোলগুলো করছেন তারা কি সেই পরিস্থিতিটাকে ইনভাইট করছেন না? মানে যে কোনো দলেরই লোক হন না কেন আপনারা, তারা কি সেই পরিস্থিতিটাকে ইনভাইট করছেন? এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে এটা ভাবতে বলছি যে তাহলে তো পরিস্থিতিটা সেদিকেই এগিয়ে যাচ্ছে। এবং সবশেষে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো যে কেন এই আশঙ্কাটা আরো তীব্র হচ্ছে। এই ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। প্লেনে কি আসছে বাইরের লোক, তার দায়িত্ব থেকে কাস্টমস কার্ড হাতে, এভিয়েশন কার্ড হাতে, রেল কার্ড হাতে, সব সেন্ট্রাল গভর্নমেন্ট। সিআরপিএফ কার্ড হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর্মিও তোমার হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি জীবনে দেখিনি, এমনকি আমার কাছে একটা খবর এসছে কদিন আগে আপনাদের সাংবাদিকদের আর্মি অফিস থেকে কাউকে কাউকে ইনভাইট করা হয়েছিল জাস্ট টু টক। আমি এর মধ্যে কোনো ভুল দেখি না, আমি ওদের সম্মান করি, আমি সব ফোর্সকেই। কিন্তু একটা রিকোয়েস্ট করব, আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআর এর কাজ করছে এবং বিজেপি করছে। আপনাকে এই অংশটা আরেকবার শোনাবো। পার্টি অফিসের কাজ করছে, প্লিজ। এসআইআর এর কাজ করছে এবং বিজেপি করছে। আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআর এর কাজ করছে এবং বিজেপি করছে, বসে পার্টি অফিসের কাজ করছে। প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করবো, এটা করতে যাবেন না। যারা সত্যিকারের চোর ডাকাত, ধরুন কটা কেস হয়েছে বিজেপি, খুনি, ডাকাত, ধর্ষণকারী, হত্যাকারী, হাওলাকারী, কটা কেস হয়েছে? আপনাদেরকে এই ক্লিপগুলো সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলের থেকে সমস্ত কিছুগুলোকে দেখালাম, এবং এই ক্লিপের যে ক্রেডিট অবশ্যই যে যে মাধ্যম থেকে সেগুলোকে পোস্ট করা হয়েছে তাদের জন্য।
এবং সেখানে পরিষ্কারভাবে আমি এখানে সেগুলোকে দেখিয়েছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে শেষ প্রশ্ন, যে এই সামগ্রিক এই ঘটনাবলীর মাধ্যমে রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে কোথায় গিয়ে পৌঁছচ্ছে, এবং এটা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে রাজ্যের ভবিষ্যৎ, খুব নিকট ভবিষ্যতে কি দাঁড়াতে পারে। আমরা মানুষের ভাষার তরফ থেকে কোনো অ্যাজাম্পশন করে কোনো পক্ষকে আগাম কোন রকম ওই যাকে অন্যরা বলে যে মিডিয়া ট্রায়াল করে বলে দেওয়া, আমরা তার পক্ষপাতী না। আমরা প্রত্যেকটা অংশ এখানে দেখালাম। ভাবনা চিন্তা আপনারা করবেন, মতামত আপনারা জানাবেন, কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। মত এবং বিপক্ষ মত সবটাই থাকতে পারে। আপনারা কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, যদি পছন্দ হয় লাইক করবেন এবং একটু শেয়ার করবেন। এবং সবশেষে বলি, আরো ইন্টারেস্টিং এই ধরনের এপিসোডগুলো দেখবার জন্য আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, আর আমরা নজর রাখবো চারিদিকের পরিস্থিতির উপরে। আজকের এই এপিসোডে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।